বরাবর নয়, আজও তোমাদের সামনে হাজির হয়েছে আমি মোহাম্মদ মাসুদুর রহমান আকাশ। আজকে আমাদের হিসাব বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে জাবেদা করেছিলাম। আজকে তোমাদের আমি জাবেদা থেকে খতিয়ান কিভাবে করতে হয় এইটা সম্পর্কে আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্লিজ সবাই খাতা কলম নিয়ে নাও এবং সুন্দরভাবে মনোযোগ সহকারে ক্লাসটা করবে। তোমার জাবেদা এবং খতিয়ান এটা সম্পর্কে আমি তোমাদের একটু বলি। খতিয়ান হচ্ছে একটা তাক বা সেলফ বা লেজার যাকে বলা হয়, এটা পাকা বই, হিসাবের পাকা বইকে বলা হচ্ছে খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়। আমরা জাবেদা যদি করতে পারি, খতিয়ানও আমরা করতে পারবো। খতিয়ান কিভাবে করতে হয় এটা সম্পর্কে আমি বলি। তুমি মনে করো আগে 3-4টা জাবেদা লিখে নাও, তারপরে খতিয়ান দুইভাবে প্রস্তুত করে। প্রথমে মনে করো লেখা হলো নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এর জাবেদা কি লিখবো আমরা? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মনে করো 5,000 টাকা। 2 নম্বর নগদে আসবাবপত্র ক্রয়। নগদে আসবাবপত্র ক্রয় 2,000 টাকা। তবে তার জন্য যাবে কি, যেহেতু আমি সম্পত্তি ক্রয় করতেছি, আসবাবপত্র হিসাব ডেবিট, আর কি হিসাব ক্রেডিট? নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদ টাকা চলে যাচ্ছে, অর্থাৎ আমাকে জাবেদা কিন্তু মনে রাখতে হবে, জাবেদা কিন্তু পারলে তবে আমি খতিয়ান আমার কাছে জন্য সহজ হবে, তাছাড়া কিন্তু আমি পারবো না। 3 নম্বরে নগদে বিক্রয়। নগদে বিক্রয় 10,000 টাকা। তাহলে জাবেদা কি হবে? যে নগদান হিসাব ডেবিট, টাকা হচ্ছে কত টাকা? 10,000, আর বিক্রয় হিসাব ক্রেডিট টাকা 10,000। আর একটা জাবেদা আমরা 3টা, এবার 4 নম্বর জাবেদা লেখো যে বেতন প্রদান। বেতন প্রদান টাকা 1,000 টাকা। লিখবো কি? বেতন হিসাব আর নগদান হিসাব টাকা 1,000। এখন বিষয়টা হচ্ছে আমরা এই জাবেদা করার পরে খতিয়ান, অনেক সময় তোমার জাবেদা আসবে কিন্তু তোমার জাবেদা করতে আসবে না, খতিয়ান করতে বলবে। তখন তোমাকে প্রশ্ন পড়ে জাবেদাটা তোমাকে মনে মনে করে রাখতে হবে এবং সেটা খতিয়ানে স্থানান্তর করতে হবে। এখন খতিয়ান আমরা 2টা পদ্ধতিতে করি। আমরা জাবেদাগুলো কি কয়টা পাইছি, এখানে আমাদের কয়টা হিসাব আসছে? আমরা 4টা জাবেদা আনছি। কি কি আনছি? নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, নগদে আসবাবপত্র ক্রয়, নগদে বিক্রয় করা হলো, বেতন প্রদান করা হলো। তাহলে এইখানে আমাদের কি কাজ করতে হবে, এটা হচ্ছে বিষয়, যে আমরা চলমান জের ছক এবং টি ছক 2টা পদ্ধতিতে আমরা খতিয়ান প্রস্তুত করে থাকি। আমরা প্রথমে আমরা দেখি চলমান জের ছকটা একটু দেখি। চলমান জের ছকে তোমাদের ছক কাটতে গেলে তারিখ, এখানে ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, জাবেদা পৃষ্ঠা, বিবরণ বা হিসাবের নাম, তারিখ। এখানে লিখতে হবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স অবলিক জের, ডেবিট ক্রেডিট। এখন বিষয়টা হচ্ছে আমি মনে করো প্রথমে আমি নগদানের একটা হিসাব করতেছি, নগদান হিসাব। এইখানে হিসাব কোড নাম্বার অনেকে লিখবে, কোড নাম্বার। তাহলে নগদান হিসাবে আমাকে দেখতে হবে এখানে
নগদে কি কি বিষয়গুলো রয়েছে এটাকে আমাকে একটু দেখি। নগদ প্রত্যেকটা জায়গায় কিন্তু নগদানের অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ এখানে একটা নগদ আছে, এখানেও নগদ আছে, এখানেও নগদ আছে, অর্থাৎ এখানেও নগদ আছে, চারটাই আমরা এখানে নিব। তাহলে প্রথমে কি করছে, প্রথমে করছে নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। আমাকে এখানে নগদান যেহেতু আমি লিখছি, উপরে হেডিং লিখছি আমরা, আর এখানে নগদটা লিখবো না। এখানে কি লিখবো, মনে করো এখানে সাল হইতে পারে 2000, মনে করো থাকতে পারে যে 2024 সাল, জানুয়ারি 1 তারিখ মনে করো এটা। তাহলে এখানে সাল লিখবো, তারিখে এখানে আমার বিপরীতে আমার কি আছে, নগদ টাকা কি আছে, মূলধন স্বরূপ নিয়ে আসছি, আমি বিপরীত নামটা লিখবো মূলধন হিসাব। মূলধন হিসাব। টাকাটা কত টাকা লিখবো, আমাকে ডেবিটে টাকা আছে কত টাকা, 5,000 টাকা, 5,000 টাকাই লিখবো, অর্থাৎ ডেবিটে 5,000 টাকা। এই ব্যালেন্সটা কোথায় চলে যাবে, ডেবিট ব্যালেন্স চলে যাবে। এরপর আছে কয় তারিখ, মনে করো 2 তারিখ। 2 তারিখে কি আছে, 2 তারিখে আছে হচ্ছে তোমার আসবাবপত্র ক্রয় করছে, টাকা চলে গেছে, অর্থাৎ আমাকে নামটা লিখতে হবে আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব। টাকা কোথায় আছে, ক্রেডিটে। কত টাকা, ক্রেডিটে টাকা আছে 2000, তাহলে আমাকে এখানে 2000 টাকা। এইবার আমার ব্যালেন্সটা কি করে টানতে হবে, এটা হচ্ছে বিষয়। এইখানে ডেবিট ব্যালেন্সে আছে কত টাকা, 5,000, আমার তার থেকে টাকা এখানে আছে ক্রেডিট। ডেবিট ক্রেডিট আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। ডেবিট আছে 5,000, ক্রেডিট আছে 2000, আমার ব্যালেন্সটা আসবে কোথায়, ডেবিটে 3000। ক্লিয়ার। আমার দেখতে হবে যে টাকা যদি বেশি যেদিকে থাকবে আমার সেদিকে যাবে, অর্থাৎ আমার যদি এরকম হতো যে এখানে 7,000 আর এখানে 5,000, আমার ব্যালেন্সটা যেত কোথায়, ক্রেডিটে। অর্থাৎ আমার ডেবিট এবং ক্রেডিট যদি হয় তবে আমাকে মাইনাস করতে হবে। এবার কত তারিখ, 3 তারিখে কি বলছে আগে দেখি। নগদে বিক্রয় করছে কত টাকা, 10,000 টাকা। তাহলে আমার নগদ টাকা কি আসছে না চলে গেছে, অবশ্যই আসছে। এখানে বিপরীত নামটা কি, বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব, সম্পদ বৃদ্ধি, অর্থাৎ ডেবিটে টাকা কত টাকা, 10,000। তাহলে 10,000 টাকা এখানে যদি হয়, দেন সেক্ষেত্রে তোমার করণীয় কি, এইখানে তোমার 3,000 টাকা ডেবিট, আর এইখানে ডেবিট আছে 10,000, ব্যালেন্সটা যাবে কোথায়, ডেবিটে 13,000। এরপর কি বলছে, 4 তারিখে দেখো, 4 তারিখে ব্যালেন্স হয়ে গেছে, বেতন প্রদান করছে, নগদ টাকা চলে গেছে, অর্থাৎ আমার নাম লিখতে বিপরীত নাম, অর্থাৎ বেতন হিসাব। টাকা কত টাকা, টাকা হচ্ছে তোমার 1,000, অর্থাৎ ছিল 13,000, তার থেকে 1,000 চলে গেছে, থাকবে ব্যালেন্স কত টাকা, 12,000 টাকা ডেবিট ব্যালেন্স প্রকাশ করবে। এইখানে এটা ক্লোজ, অর্থাৎ এর ব্যালেন্স টানা হয়ে গেছে, আর কোনো করণীয় নেই, এটাই তোমার একটা। এটা মনে করো আমরা কি করছি, চলমান জের ছক। এইটাই যদি আমি টি ছকে লিখতে যাই তখন কি হবে, টি ছকে করতে গেলে কিভাবে করবে, এটাই বিষয়। চলমান জের ছকে আমরা যেভাবে ব্যালেন্স টানছি প্রত্যেকটা ক্ষেত্রে, আমরা যখন মূলধন লিখি, মূলধনে একটা হিসাব, অনলি নগদ, ব্যালেন্স টানলে শেষ। আর এখানে আসবাবপত্র একটা আছে, যদি একাধিক থাকে তবে, যেমন নগদের একাধিক আছে, এজন্য আমরা নগদটা করলাম। ঠিক একইভাবে টি ছকে যদি আমি নগদটা করি তখন সেক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে টি ছক। এখানেও নগদ লিখি, ডিআরও লিখতে পারি, সিআর ডেবিট ক্রেডিটও লিখতে পারি, অর্থাৎ তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, পরিমাণ টাকাও লিখতে পারো, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, পরিমাণ টাকা বা টাকা। এবার ডেবিট ক্রেডিট নির্ণয়, আমাদের এই নগদ বইয়ে যেহেতু আমরা টি ছক, চলমান যে ছকটা আমরা ব্যালেন্স প্রত্যেক তারিখ অনুযায়ী আমরা তারিখে তারিখে ব্যালেন্স টানছি, এখানে আমাদের মাসের শেষে যতগুলো লেনদেন আছে লেনদেন শেষে যে আমাকে ব্যালেন্স টানতে হবে, এর সিস্টেমটা কিভাবে করতে হবে। প্রথমে কি বলছে দেখো, মনে করো 2000 জানুয়ারি মাস, 2024 জানুয়ারি 1 তারিখ, কি আছে, নগদ টাকা নিয়েছে ডেবিট দিকে। আমার নগদের অবস্থান কোথায় আছে, ডেবিটে। ডেবিটে লিখতে হবে কি, মূলধন হিসাব। মূলধন হিসাব, টাকা ডেবিটে কত টাকা আছে, 5,000, আমাকে এখানে 5,000 টাকা বসাতে হবে। আগে আমরা কি করছি, প্রত্যেক তারিখে ব্যালেন্স হয়, এখানে কিন্তু আমরা ব্যালেন্স টানতে পারবো না। এরপরে কি বলছে, 2 তারিখে কি বলছে, নগদে আসবাবপত্র করে টাকা কি চলে গেছে, অর্থাৎ চলে গেলে কোন পাশে যাবে, ক্রেডিট পাশে যাবে। ঠিক এইখানে আবার সাল লিখতে হবে, 2024 জানুয়ারি কয় তারিখ, এটা 2 তারিখ।
কি বাবদ টাকা চলে গেছে? আসবাবপত্র ক্রয় বাবদ টাকা চলে গেছে, তাহলে আমি লিখবো আসবাবপত্র হিসাব। টাকা কত টাকা? টাকা 2000। এরপরে কয় তারিখ? 3 তারিখে গেছে নগদে বিক্রয়, অর্থাৎ আমার ডেবিট আবার আসতেছে, অর্থাৎ টাকা ডেবিটে, অর্থাৎ কি বাবদ আসছে? বিক্রয় বাবদ, বিক্রয় হিসাব। টাকা কত টাকা? টাকা হচ্ছে 10,000। এরপরে 4 তারিখ কি আছে? বেতন প্রদান, অর্থাৎ টাকা চলে গেছে, অর্থাৎ সম্পদ হ্রাস, আমার ক্রেডিট দিকে যাবে। 4 তারিখ বেতন হিসাব কত টাকা? টাকা 1000। এবার আমার দেখতে হবে এখানে কোন পাশের টাকা, ডেবিট পাশের টাকা বেশি না ক্রেডিট পাশের টাকা বেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি কোন পাশের টাকা বেশি? ডেবিট পাশের টাকা বেশি। আমাকে এখানে যেটা আনতে হবে, যেটা সিস্টেমটা হচ্ছে কি, আমার এখানে আসে কত টাকা? 15,000। এখানে ডবল দাগ দিতে হবে, এইখানে লিখতে হবে 15,000। কোন মাস? যেহেতু জানুয়ারি মাস, জানুয়ারি মাসের শেষ তারিখ, অর্থাৎ 31শে জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি 31 তারিখ। এইখানে লিখতে হবে ব্যালেন্স সিডি। সিডি মানে কি? আমার উপর থেকে আনিতে, আমরা এখান থেকে উপরে যা আছে ব্যালেন্সটা আনতেছে উপরে 1 তারিখ থেকে। এবার 31 তারিখে আমার এখানে 15,000, তার থেকে 3,000 টাকা মাইনাস করলে থাকে কত? 12,000 টাকা। এইটাই পরবর্তী মাসের 1 তারিখ, অর্থাৎ পরবর্তী মাস, সাল তো আর চেঞ্জ হবে না যেহেতু জানুয়ারি মাস। পরবর্তী মাসের 1 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি 1, ফেব্রুয়ারি 1 ব্যালেন্স বিডি কত টাকা? এই 12,000 টাকা, অর্থাৎ ক্লোজ। অর্থাৎ আমার এটা হচ্ছে চলমান জের ছক, এটা হচ্ছে টি ছক। আমার অবশ্যই এটা মনে রাখতে হবে, টি ছক, এটা হচ্ছে চলমান জের ছক, আধুনিক ছক বলা হয়। কি বলা হয়? আধুনিক ছক। তোমাকে আসতে পারে প্রশ্ন, আসতে পারে আধুনিক ছকে তুমি খতিয়ান করো, আসতে পারে তোমাকে চলমান জের ছকে খতিয়ান করো, অথবা থাকতে পারে যে টি ছকে বা সনাতন পদ্ধতিতে তুমি খতিয়ান প্রস্তুত করো। তাহলে খতিয়ান প্রস্তুত তোমাকে থাকতে পারে 3টা 4টা নাম দিতে পারে, যাতে জাবেদা করো, একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে। সৃজনশীল প্রশ্ন যেভাবে আসবে তুমি সেভাবে করে, যেভাবে চাবে সেইভাবে করে তোমাকে অ্যান্সার করতে হবে। যাই হোক, এইখানে একটা বিষয় আছে ব্যালেন্স টানার ক্ষেত্রে, এটা তোমার প্রত্যেক দিনে দিনে, তোমার প্রত্যেক তারিখে যেখানে লেনদেন হচ্ছে সেই তারিখেই ব্যালেন্স টানতেছি। আর এখানে একটা মাসের শেষে, অর্থাৎ তোমার যে অঙ্ক আসবে, যে মাস আসবে, সেই অনুযায়ী তোমাকে ব্যালেন্স টানতে হবে। একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এই অঙ্কের ক্ষেত্রে, টি ছকের ক্ষেত্রে তোমাকে যদি কখনো এরকম থাকে ফেব্রুয়ারি মাস, তোমাকে যদি অঙ্ক থাকে ডিসেম্বর মাস এবং ফেব্রুয়ারি মাস, তাহলে এইখানে তোমাকে ব্যালেন্স টানার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি তোমার এরকম থাকে 2024 সাল, মনে করো এখানে লেখা থাকলো 2024 সাল, এখানে লেখা থাকলো ডিসেম্বর, এখানে থাকলো 2024 সাল, 2024, এখানে ডিসেম্বর মাসের 1 তারিখ, তাহলে এই ব্যালেন্সটা হতো কোন? ডিসেম্বর মাসের 31 তারিখ। আর এই ব্যালেন্সটাই চলে যেত এখানে ডিসেম্বর মাস যেহেতু, তাহলে তোমাকে এখানে সাল পরিবর্তন হয়ে যেত। কত সাল হতো? তোমাকে এখানে হতো 25 সাল, 2025 জানুয়ারি 1 তারিখ। এখানে ডিসেম্বর মাস থাকলে পরবর্তী মাস সালও চেঞ্জ হয়ে যাবে, কথা মনে থাকবে? যাই হোক, আবার যদি তোমাকে এখানে যদি এরকম থাকে যে 2024 সালেরই ফেব্রুয়ারি মাস, 2024 সাল ফেব্রুয়ারি 1, তাহলে আমাকে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে ব্যালেন্স সিডির তারিখ তখন কত তারিখ হবে। ব্যালেন্স সিডির তারিখ আমাকে লিপ ইয়ার যদি হয় তবে ফেব্রুয়ারি মাসের এখানে হবে 29 তারিখ, আর যদি লিপ ইয়ার না হয় তাহলে হবে 28 তারিখ। অঙ্কর ক্ষেত্রে তারিখটা মুখ্য বিষয়। খতিয়ান করার ক্ষেত্রে, বিশেষ করে খতিয়ান এবং খতিয়ান করার ক্ষেত্রে এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে আমরা ব্যালেন্স টানতে গেলে তখন আমাকে কিভাবে ব্যালেন্স টানতে হবে, যে এখানে ডিসেম্বর মাস নাকি ফেব্রুয়ারি মাস নাকি মার্চ মাস না জানুয়ারি মাস, না কোন মাসটা আসে। যদি তোমাকে ফেব্রুয়ারি মাস উল্লেখ থাকে তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে এটা লিপ ইয়ার কিনা। আমার 24 সাল কি লিপ ইয়ার ছিল নাকি 24 সাল লিপ ইয়ার ছিল না, এটা আমাকে আগে বের করতে হবে। সেটা কিভাবে বের করতে হয় এটাও একটু মনে রাখতে হবে। আমরা যেমন এইভাবে কাউন্ট করে থাকি, যে মনে করো এরকম যদি উল্লেখ থাকে যে আমার 4 দিয়ে ভাগ করা যায়, এরকম যদি থাকে তবে সেই ক্ষেত্রে আমরা বুঝি যে 4 ছক 24, অর্থাৎ এইখানে এটা লিপ ইয়ার, অর্থাৎ এখানে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ হবে, এখানে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ হবে। আর এইখানে যে হবে তোমার 2024 সালেরই মার্চ মাসের 1 তারিখ। যদি তোমার এরকম থাকে 2023 সাল থাকে,
যদি তোমাকে উল্লেখ থাকে 2023 সাল, 23 সাল কি লিপ ইয়ার হয় না, 23 সাল লিপ ইয়ার, তাহলে এখানে হবে 28 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি 28 তারিখ, মার্চের 1 তারিখ। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে। আজকে যতটুকু আলোচনা করলাম ইনশাল্লাহ তোমরা এটা প্রত্যেক স্টেপ বাই স্টেপ তোমরা করবে, দেখবে যে তোমাদের আর কোনো প্রবলেমই থাকবে না। আর খতিয়ান নিয়ে বিশেষ করে এটা তোমার 4টা বা 5টা এন্ট্রি আসে, এখানে বেশি আসে না। সৃজনশীল প্রশ্ন নবম ও দশম শ্রেণীতে বেশি প্রশ্ন কিন্তু থাকে না। আমরা মনে করি যে আসলে হিউজ টাইম লাগবে, খতিয়ানের ছক কাটতে গেলে অনেক সময় লাগে, আসলে তা না। তোমরা যে কোনো প্রশ্ন সমাধানটা ইজি ভাবে নিবে। তুমি যদি কঠিন আকারে দেখো যে এটা অনেক কঠিন, তাহলে তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আর যদি তুমি সহজভাবে চিন্তা করো না এটা অনেক সহজ, তাহলে দেখবো অনেক কঠিন জিনিসটাও তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। যাই হোক, সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।